নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশন অব ইথিওপিয়াতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। আগেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মঙ্গলবার সন্ধ্যায় জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত জুনে বিশ্বের 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় যুক্ত হল আরও 7টি দেশ এবং প্যালেস্টাইনের নাম। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশন অব ইথিওপিয়াতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। ভারত ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাইলফলক। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নেশন অব ইথিওপিয়াতে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সম্পর্ক মজবুত করতে ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদিকে এই স্বীকৃতি দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দ্য গ্রেট অনার নেশন অব ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত। এই অনন্য পুরস্কার আমি ভারতের 140 কোটি মানুষকে উৎসর্গ করছি। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান নেওয়ার পর অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ আমার কাছে গর্বের। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই সম্মান প্রসঙ্গে বিবৃতি দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফেও। জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান। তিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন। অনুষ্ঠান মঞ্চে সে দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে মোদি বলেন, দেশের ঐক্য, উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আবিই আহমেদের নেতৃত্ব এবং উদ্যোগ প্রশংসার দাবি রাখে। একই সঙ্গে জাতি গঠনে শিক্ষার ভূমিকার কথা তুলে মোদি বলেন, 100 বছরেরও বেশি সময় ধরে ভারতের শিক্ষকরা শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। পাশাপাশি ইথিওপিয়ার সরকারের দেওয়া এই সম্মান ভারতের 140 কোটি মানুষকে উৎসর্গ করেছেন নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সম্মান দুই দেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে সহযোগিতা ও ইতিবাচক অংশদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে। হাই নিউজ নেটওয়ার্ক। আগেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মঙ্গলবার সন্ধ্যায় জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথাও হয়েছিল মোদির। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের মধ্যে সংযোগ এবং নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সন্ধ্যায় জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই প্রযুক্তি, অর্থনীতি, দক্ষতা ও প্রতিভা, সংযোগ এবং নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৌশলগত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আত্মবিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আঞ্চলিক রাজনীতি এবং গাজা সহ একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। জানা গিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি দুই দেশের সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে আলাদাভাবে বৈঠক সারেন জয়শঙ্কর। অস্ট্রেলিয়ার জনপ্রিয় বন্ডি বিচে চলছিল ইহুদিদের
হানুকা উৎসব চলাকালীন গুলি চলার মধ্যে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানান, ভারত এবং ইসরায়েলের দুই দেশের সন্ত্রাসবাদের প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। দুই দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করব। প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই শীঘ্রই ভারতে আসতে পারেন নেতানিয়াহু, এমনটাই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। গত জুনে বিশ্বের 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় যুক্ত হল আরও 7টি দেশ এবং প্যালেস্টাইনের নামও রয়েছে। গত জুনেই বিশ্বের 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় যুক্ত করা হল আরও 7টি দেশ এবং প্যালেস্তাইনের নাম। পাশাপাশি আরও 15টি দেশের নাগরিকের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সব মিলিয়ে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ মিলিয়ে মোট দেশের সংখ্যা পৌঁছল 39-এ। হোয়াইট হাউস সূত্রে খবর, যে 5টি দেশের ওপর নিষেধাজ্ঞা চাপানো হলো সেগুলো হল বুরকিনা ফাসো, মালি, নিগার, দক্ষিণ সুদান ও সিরিয়া। এছাড়া প্যালেস্তাইনের ভ্রমণের নথি যাদের, তারাও মার্কিন মুলুকে প্রবেশাধিকার পাবেন না। উল্লেখ্য, যেহেতু প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি আমেরিকা, তাই তাদের রাষ্ট্র বলে উল্লেখ করা হয়নি। এছাড়া লাওস ও সিয়েরা লিওনের ওপর সম্পূর্ণ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগেই এই দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে আংশিক প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। 2026-এর 1 জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা জারি হবে। প্রসঙ্গত, এর আগে 12টি দেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেগুলি হল আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মায়ানমার, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আরও 7টি দেশের নাগরিকদের ওপরে কঠোর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করেছে হোয়াইট হাউস। উল্লেখ্য, 2017 সালে প্রথম মেয়াদেও মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প। সেই দেশগুলি হল ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের 2 জন সদস্যকে গুলি করে এক বন্দুকবাজ। এরপরেও একজন মারা যান। তারপর থেকেই ট্রাম্প অভিবাসীদের অনুপ্রবেশ রুখতে আরও কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়েছে। এমনকি তৃতীয় বিশ্ব থেকে অভিবাসনের ওপরে স্থায়ী স্থগিতাদেশ ঘোষণা করেছেন তিনি। এবার বাড়ানো হলো ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার দেশের সংখ্যাও, যদিও নিজের দেশেই এই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। মার্কিন সংসদের নিম্নকক্ষের প্রতিনিধিদের পরিষদের সদস্য ডেমোক্র্যাট রশিদ তায়েবের দাবি, দুষ্করভাবে দেশটির জনবিন্যাস বদলে ফেলতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের সবচেয়ে ধনী হলেন ইলন মাস্ক, রেকর্ড সম্পত্তির মালিক। এক রিপোর্ট অনুযায়ী তিনিই প্রথম ব্যক্তি যার মোট সম্পদের পরিমাণ $600 বিলিয়ন ছাড়ালো। বিশ্বের ধনীদের তালিকায় আবারও ইতিহাস লিখলেন এলন মাস্ক। সোমবার প্রকাশিত ফোর্বসের রিপোর্ট অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি যার মোট সম্পদের পরিমাণ $600 বিলিয়ন ছাড়ালো। স্পেস এক্সের সম্ভাব্য আইপিও এবং টেসলা শেয়ারের উত্থান, এই দুয়ের জোরেই নতুন উচ্চতায় পৌঁছেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই শিল্পপতি। চলতি বছরের অক্টোবরেই প্রথম $500 বিলিয়ন গণ্ডি টপকান মাস্ক। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সম্পদ আরও বেড়ে পৌঁছল $600 বিলিয়ন। রিপোর্ট অনুযায়ী স্পেস এক্স আগামী বছর শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে এবং সংস্থার সম্ভাব্য মূল্যায়ন বা ভ্যালুয়েশন হতে পারে প্রায় $800 বিলিয়ন। বর্তমানে স্পেস এক্সে মাস্কের প্রায় 42% অংশীদারিত্ব রয়েছে। এই আইপিও বাস্তবায়িত হলে তার মোট সম্পদ আরও প্রায় $168 বিলিয়ন বাড়তে পারে বলে অনুমান ফোর্বসের। রিপোর্ট বলছে, সোমবার মার্কিন সময় দুপুর 12টা নাগাদ এলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $677 বিলিয়ন। তার সম্পদ বৃদ্ধিতে শুধু স্পেস এক্স নয়, বড় ভূমিকা রয়েছে টেসলারও। বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থাটিতে মাস্কের প্রায় 12% শেয়ার রয়েছে। যদিও টেসলার গাড়ি বিক্রি সাম্প্রতিক সময়ে কিছুটা ধীর হয়েছে, তবু চলতি বছরে সংস্থার শেয়ারের দাম ইতিমধ্যেই 13% বেড়েছে। সম্প্রতি মাস্ক জানান, কোনো নিরাপত্তা পর্যবেক্ষক ছাড়াই পরীক্ষামূলকভাবে রোবো ট্যাক্সি চালানো হচ্ছে।
এই ঘোষণার পরেই সোমবার টেসলার শেয়ারের দাম প্রায় 4% পর্যন্ত বেড়ে গিয়েছে। এর পাশাপাশি নভেম্বরে টেসলার শেয়ার হোল্ডাররা মাস্কের জন্য প্রায় $1 ট্রিলিয়ন বেতন প্যাকেজে অনুমোদন দিয়েছে। এটি কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ হিসেবে ধরা হচ্ছে। বিনিয়োগকারীদের মতে টেসলাকে কেবল গাড়ি নির্মাণকারী নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত করার স্বপ্নই এই সমর্থনের মূল কারণ। এলন মাস্কের আরেক সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্টআপ XAI-ও আলোচনায় রয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সংস্থাটি প্রায় $15 বিলিয়ন নতুন বিনিয়োগ পেতে চলেছে, যেখানে XAI এর সম্ভাব্য মূল্যায়ন হতে পারে প্রায় $230 বিলিয়ন। যদিও এই বিষয়ে মাস্ক, টেসলা, স্পেসএক্স বা XAI কেউই এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবু এখানেই স্পষ্ট, প্রযুক্তি, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা দুনিয়ায় এলন মাস্কের প্রভাব এবং সম্পদের উত্থান আপাতত থামার নামই নিচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। সাম্প্রতিককালে রাশিয়ার রেডিওর কিছু সিগন্যাল শোনা যাচ্ছে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। অনেকের আশঙ্কা, এই সক্রিয়তা নিশ্চয়ই কোনো যুদ্ধের ইঙ্গিত, এমনকি পরমাণু যুদ্ধের আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। বাজ 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 টানা বেজে চলেছে এই শব্দ। তার সন্দেহেই ভেসে আসছে আরও কিছু শব্দ। কখনো শোনা যাচ্ছে লাটভিয়া, কখনো ব্রেক বেন, আবার কখনো পেপার শেকার। কিন্তু এই শব্দ বা শব্দের বন্ধের অর্থ কি জানেন না কেউই, বোধগম্য হওয়ার কথাও নয়। তবে এই সবই মর্স কোড বা কোনো গুপ্ত সংকেত, সে ব্যাপারে সকলেই নিশ্চিত। কারণ আমেরিকার সঙ্গে ঠান্ডা লড়াইয়ের সময় এই সংকেত থেকেই শত্রুপক্ষের গতিবিধি জানতে পারত সোভিয়েত সেনারা। কিন্তু সেই রেডিও সিগন্যাল সাম্প্রতিককালে কেন এত সক্রিয় হয়ে উঠেছে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। অনেকের আশঙ্কা, এই সক্রিয়তা নিশ্চয়ই কোনো যুদ্ধের ইঙ্গিত, এমনকি পরমাণু যুদ্ধের আশঙ্কাও করা হচ্ছে। কম তরঙ্গ দৈর্ঘ্যের এই রুশ রেডিও স্টেশনের নাম UVB-76, ডাকনাম দ্য বাজার। ঠান্ডা লড়াইয়ের সময় এই রেডিও স্টেশনকে কাজে লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধির খবর দেওয়া নেওয়ার করত সোভিয়েত ইউনিয়ন। এই রেডিও স্টেশনগুলির বিশেষত্ব হল এটি সারাক্ষণ সক্রিয়। মাঝে মাঝে কিছু শব্দ ভেসে আসে ঠিকই, তবে তা খুব নিয়মিত নয়, হয়তো মাসে একটা বা দুটো মস্কোট। কিন্তু চলতি বছরের শেষের দিকে সক্রিয়তা বাড়ছে এই রেডিও স্টেশনগুলির। প্রতিদিন ভুরি ভুরি শব্দ বা শব্দবন্ধ ভেসে আসছে তা থেকে, যা বিরল বলেই মনে করছে অনেকে। তাদের মতে শেষবার এই সক্রিয়তা দেখা গিয়েছিল 2022 সালে রাশিয়া ইউক্রেনের অভিযান চালানোর সময়, তার ঠিক আগে। তাই যুদ্ধের আশঙ্কা অমূলক নয়। এই আশঙ্কা আরও একটি কারণে রয়েছে। রেডিও সিগন্যাল লাটভিয়া শব্দটি শোনা গিয়েছে। লাটভিয়া ইউরোপেরই একটি দেশ, ন্যাটো জোটের সদস্য। ঘটনাচক্রে ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিষয়টি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিবাদ। ক্রেমলিন চায় না ইউক্রেন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত হোক। ফলে রেডিও স্টেশন থেকে ভেসে আসা লাটভিয়া শব্দের মধ্যে দিয়ে লাটভিয়া দেশের কথা বোঝানো হয়ে থাকলেও তাতে আশ্চর্য হওয়ার কিছু কারণ নেই বলে মনে করছে বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে পরমাণু যুদ্ধের গন্ধও পাওয়া যাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ ঠান্ডা লড়াইয়ের সময় মনে করা হতো এই রেডিও স্টেশন রাশিয়ার পরমাণু অস্ত্রগুলি নিয়ন্ত্রণের ব্যবস্থার পেরিমিটার বা ডেড হ্যান্ডের সঙ্গে যুক্ত ছিল। এই স্বয়ংক্রিয় ব্যবস্থার বিশেষত্ব ছিল কোনো নির্দিষ্ট রেডিও সিগন্যাল পেলেই শত্রুপক্ষের ওপরে হামলা চালাবে ওই পরমাণু অস্ত্র। তবে পাল্টা অভিমত রয়েছে, তা হলো এই সমস্ত আশঙ্কা বা তত্ত্বের সেই অর্থে কোনো ভিত্তি নেই। বিশেষজ্ঞদের একাংশের মত, এই শব্দটি ধরে নিয়ে যুদ্ধের আশঙ্কা করা যায় না। আর তাছাড়া সেনার কোড লেভেল হিসেবেও বিভিন্ন দেশের নাম ব্যবহার করে থাকেন। তার মানে এই নয় হামলা চালানোর কথা বলা হচ্ছে। হতে পারে কোনো পরীক্ষা নিরীক্ষা চলছে, জরুরি পরিস্থিতিতে রেডিও স্টেশন সক্রিয়ভাবে কাজ করবে কিনা হয়তো তাই দেখার চেষ্টা চলছে, যা অস্বাভাবিক নয়। হাই নিউজ নেটওয়ার্ক।
বেশ অনেকদিন ধরে ইমরান খানকে নিয়ে চলছে জল্পনা। তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়েও তৈরি হয়েছিল আশঙ্কা। সেসব নিয়ে ধোঁয়াশা কাটলেও ফের নতুন করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে সংশয় তৈরি হলো তার ছেলেদের মন্তব্যে। জেলবন্দি ইমরান খানকে নিয়ে জল্পনা শেষ নেই। এর আগেও আশঙ্কা তৈরি হয়েছিল আদৌ তিনি বেঁচে আছেন কিনা তা নিয়ে। সে যাত্রা বোনের সঙ্গে দাদা ইমরানের সাক্ষাতের পর কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন তার অনুগামীরা, কিন্তু ফের নতুন করে তাকে নিয়ে সংশয় তৈরি হল তার ছেলেদের মন্তব্যে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর দুই পুত্র কাসিম ও সুলেমান জানিয়েছেন তারা বুঝতে পারছেন না আদৌ আর কখনো ইমরানকে তারা দেখতে পাবেন কিনা। সেই সঙ্গেই তাদের দাবি ডেথ সেলে মানসিক অত্যাচারের সম্মুখীন পিটিআই প্রতিষ্ঠাতা। কাসিম সুলেমান দুজনেই জানিয়েছেন প্রায় 1 মাসের বেশি হয়ে গিয়েছে তারা তাদের বাবাকে দেখতে পাননি। গত 2 বছর ধরে তাকে একটি সেলের একা রাখা হয়েছে। একে ডেথ সেল বলেই অভিহিত করছেন তারা। কাসিমের কথায় এই মুহূর্তে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো পথই দেখা যাচ্ছে না। আমরা আশা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতি কেবল খারাপই হচ্ছে। আমরা উদ্বিগ্ন যে আমরা হয়তো বাবাকে আর কখনোই দেখতে পাব না। সেই সঙ্গে তিনি জানান জেলে প্রবল মানসিক নির্যাতন করা হচ্ছে ইমরানকে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে আগেও সংশয় তৈরি হয়েছিল। কার্যত আলটিমেটাম দেয় ইমরানের দল পিটিআই সদস্য সমর্থকেরা। ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। ইমরানের সঙ্গে দেখা না হলে জেল ভেঙে ফেলার পথে হাঁটবে পিটিআই সমর্থকেরা, এমনটাও শোনা গিয়েছিল। এই পরিস্থিতিতেই মঙ্গলবার দুপুরের দিকে ইমরানের বোন উজমাকে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। জেল থেকেই বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি খুব উগরে দেন ইমরান। পরে ইমরানের সঙ্গে দেখা করে কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে জানাচ্ছেন বোন উজমা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দাদা ঠিক আছে, তবে মানসিক নির্যাতন করা হচ্ছে তাকে। সারাদিন ওকে বন্ধ করে রাখা হয় একটা কুঠুরিতে, কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।